সালামু আলাইকুম রহমতুল্লাহ। সিকিউ অ্যানালাইসিসের সলভ ক্লাসের সেকেন্ড লেকচার আপনাকে স্বাগতম। এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমরা কিন্তু একটা সিকিউ অ্যানালাইসিসের ক্লাস করেছিলাম, যেখানে মোটামুটি এসএসসি কেমিস্ট্রিতে আসলে কোন ধরনের কোশ্চেন গুলো এসে থাকে তার কিন্তু একটা ফুলি অ্যানালাইটিক্যাল ক্লাস ছিল। তো সেইখান থেকে আমরা যে ধরনের কোশ্চেন গুলো বাছাই করেছিলাম এই তৃতীয় অধ্যায়ের জন্য, সেগুলোরই কিন্তু একটা সলভ ক্লাস এখন করব। কিন্তু এই যে আমরা সলভ ক্লাসটা করছি এই অধ্যায়ের কিন্তু একটা বেসিক ক্লাস আমরা নিয়েছি। আপনি চাইলে সেই ভিডিওটা এবং আমাদের সিকিউ অ্যানালাইসিসের ভিডিওটাও দেখে নিতে পারেন আই বাটন ক্লিক করে। তাহলে চলুন আমরা শুরু করি। আমি প্রথমে এখানে যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে রাদারফোর্ড প্লাস বোর পরমাণু মডেলের তুলনামূলক যে আলোচনা রয়েছে, সীমাবদ্ধতা ও উৎকর্ষতা রয়েছে, এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। আমরা আমাদের যে বেসিক ক্লাস ছিল সেখানে কিন্তু সীমাবদ্ধতা ও উৎকর্ষতা সম্বন্ধে ভালো মতো আলোচনা রয়েছে। আপনি চাইলে সেটাও দেখে নিতে পারেন এবং সেখানে বেসিক পর্বের যে ধরনের আলোচনাগুলো করা দরকার একটা স্টুডেন্টকে ভালো মতো কেমিস্ট্রি বুঝতে হলে 3 নম্বর অধ্যায়টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই 3 নম্বর অধ্যায়টা বেসিক্যালি অনেক ভালোভাবে বিশ্লেষণ করার আমি চেষ্টা করেছি। আপনি চাইলে ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তাহলে এই যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল থেকে আসলে কোন ধরনের কোশ্চেন গুলো আসে, সেখানে কিন্তু আমি 1 নম্বরে রেখেছি রাদারফোর্ড প্লাস বোর পরমাণু মডেলের তুলনামূলক আলোচনা, এবং 2 নম্বরে আমি রেখেছি যে এখান থেকে একটা কোশ্চেন আসতে দেখা যায় যে 1911 সাল এবং 1913 সাল রসায়নের ইতিহাসে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এখান থেকে আসলে আপনাকে ইন্ডিকেশন করে দেওয়া হবে যে কোনটা কোন আসলে পরমাণু মডেলকে ইন্ডিকেশন করা হচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, মানে এইভাবে আসতে পারে, এই ধরনটা এভাবে আসতে পারে। এবারে আমি 3 নম্বরের কথা বলি, দুইটি মডেলের মধ্যে কোনটি বেশি যুক্তিসঙ্গত বা আধুনিক সে বিষয়টাও আসতে পারে। তখন আমরা জানি যে কোনটা বেশি আধুনিক, সেটা হচ্ছে যে বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেলটা বেশি আধুনিক এবং যুক্তিসঙ্গত। এবং এখান থেকে 4 নম্বর যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে সোলার মডেল বা সোলার সিস্টেম মডেল বা নিউক্লিয়ার মডেল বলতে আসলে কোনটি বোঝানো হচ্ছে সেটার মতের পক্ষে যুক্তি উপস্থাপন করতে পারলে আমরা কিন্তু এটা পারবো যে আসলে এটা বিজ্ঞানী যে আর্নেস্ট রাদারফোর্ডের যে পরমাণু মডেল ছিল সেটা সম্বন্ধে আসলে এখানে ইন্ডিকেশন করা হচ্ছে। আমরা এখন জানবো হচ্ছে এই 5 নম্বর কোশ্চেনটা আসলে কিভাবে আসতে পারে। আমরা জানি যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল সম্বন্ধে 5 নম্বর কোশ্চেনটা আসতে পারে ফিগার 1 এবং ফিগার 2 এর মধ্যে কোনটি বেশি যুক্তিসঙ্গত। আমি এখানে 3টা ফিগার রেখেছি। এই ফিগার 3টার মধ্যে আসলে আপনাকে অনেক সময় চিত্রে দেওয়া হবে, এখন বলা হবে যে কোন ফিগারটি কার। আপনাকে কিন্তু ভালো মতো মাথায় সেটআপ নিতে হবে যে এই দুইটা ফিগার দিয়ে আসলে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ডের পরমাণু মডেল, এবং এই যে ফিগার 2 এই ফিগার 2 দিয়ে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেল। এটা আপনাকে ভালো মতো জানতে হবে। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমরা এখন আলোচনা করব হচ্ছে রাদারফোর্ড প্লাস বোর পরমাণু মডেলের যে তুলনামূলক আলোচনার বিষয়টা সেটা করব, কারণ সীমাবদ্ধতা এবং উৎকর্ষতা সম্বন্ধে আমাদের বেসিক পর্বে কিন্তু ভালো মতো আলোচনা করেছি। আপনি ওখান থেকে সীমাবদ্ধতা এবং উৎকর্ষতার বিষয়টা ভালো মতো দেখে নিতে পারেন। এখন তুলনামূলক যদি আমি আলোচনা করি, এখানে একটা বিষয় একটু লক্ষ্য করি যে সর্বপ্রথম তুলনামূলক আলোচনা আমরা বলতে পারি সৌরজগৎ কেন্দ্রিক। মানে বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ডের পরমাণু মডেলে আসলে সৌরজগৎ কেন্দ্রিক কথা বলা হয়েছিল, মানে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে। ঠিক একইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরমাণুতে ইলেকট্রনগুলো ঘোরে। কিন্তু আমরা জানি যে বিজ্ঞানী নিলস বোরের যে পরমাণু মডেল সেখানে আসলে এরকম ধরনের কোনো কথা বলা হয়নি। এটাই হচ্ছে তুলনামূলক আলোচনা, যে একজনেরটা একবার আপনি আলোচনা করবেন, পরেরটা আসলে কিরকম হয়েছে না হয়েছে এটা আসলে ওটার সাথে হয়েছে কি না হয়েছে সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে আমি কি বলবো যে সৌরজগৎ কেন্দ্রিক যে ব্যাখ্যাটা সেটা কিন্তু আসলে কোন বিজ্ঞানী দিয়েছিলেন? বিজ্ঞানী রাদারফোর্ড দিয়েছিলেন। নিলস বোর আসলে সৌরজগৎ কেন্দ্রিক ব্যাখ্যা দেননি। তাহলে এবার 2 নম্বর দেখি কক্ষপথের আকার। কক্ষপথের আকার সম্বন্ধে বিজ্ঞানী রাদারফোর্ড সেরকম কিছু বলেননি, কিন্তু বিজ্ঞানী নিলস বোর বলেছিলেন কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরে সেই কক্ষপথের আকার কিন্তু বৃত্তাকার। 3 নম্বরটা হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা। আমরা জানি বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু বর্ণালীর ব্যাখ্যা সম্বন্ধে সেরকম কিছু বলেন নাই, কিন্তু বিজ্ঞানী নিলস বোর কিন্তু বর্ণালী সম্বন্ধে বলেছিলেন যে নর্মালি একটা ইলেকট্রন যখন ঘুরতে থাকে, যদি সে বাইরে থেকে শক্তি পায় সেটা শোষণ করে উপরের কক্ষপথে যায়, এবং উপরের কক্ষপথে সে ঘুরতে ঘুরতে যখন তার শক্তি লস হয় তখন সে নিচের কক্ষপথে চলে আসে, এবং এই লসকৃত শক্তিটা কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যে বিকিরণ রয়েছে সেভাবে কিন্তু পরমাণু থেকে বের হয়। এখন বর্ণালী বীক্ষণ যন্ত্রের মাধ্যমে যদি এটাকে দেখা হয় তাহলে সেখানে কিন্তু কালার পাওয়া যায়। এই কথাটা কিন্তু বিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড বলেন না, এটা কে বলেছিলেন? নিলস বোর বলেছিলেন। এবং বর্ণালীর ব্যাখ্যার বিষয়ে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এটার উপরেও কিন্তু আরেকটা কোশ্চেন হয়। সেই কোশ্চেনটা কিরকম, যে আপনাকে দিয়ে দেওয়া হবে যে হাইড্রোজেন, এই যে হিলিয়াম, হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+, আসলে এখানে কটা ইলেকট্রন রয়েছে? হাইড্রোজেনে একটা রয়েছে, হিলিয়ামেও একটা রয়েছে, হিলিয়াম প্লাসও একটা ইলেকট্রন রয়েছে, লিথিয়াম 2+ও কিন্তু
একটা ইলেকট্রন রয়েছে। আমরা জানি যে বিজ্ঞানী নিলস বোরের যে পরমাণু মডেল ছিল সেখান থেকে কিন্তু একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর যে পারমাণবিক বর্ণালী সেটারই মাত্র ব্যাখ্যা করা যায়। একের অধিক ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট যে মৌলের পারমাণবিক বর্ণালী সেটা কিন্তু ব্যাখ্যা করা যায় না। তো আপনাকে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা ইলেকট্রনের পারমাণবিক বর্ণালী কিন্তু একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী কিন্তু বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেল থেকে দেওয়া যায়। এবার আমরা 4 নম্বর বিষয়টা দেখব, হাইড্রোজেনের যে কক্ষপথের শক্তি। বিজ্ঞানী নিলস বোর কিন্তু আসলে হাইড্রোজেন পরমাণু নিয়ে গবেষণা করে সেখানে কিন্তু হাইড্রোজেনের কক্ষপথের শক্তিটা কেমন হবে সেটা কিন্তু তিনি বলে দিয়েছিলেন। এটা কিন্তু আসলে আমরা এটা কোথা থেকে পাই না, এটা হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাই না। এবং আমরা 5 নাম্বারটা যদি দেখি, হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধ, বিজ্ঞানী নিলস বোর কিন্তু হাইড্রোজেনের কক্ষপথের ব্যাসার্ধ আমাদেরকে বের করে দেখিয়েছিলেন, কিন্তু রাদারফোর্ড কিন্তু আসলে এরকম ধরনের কোনো মানে কক্ষপথের ব্যাসার্ধ বের করে দেননি। এখন আমরা 6 নম্বর আলোচনা করব, সেটি হচ্ছে কক্ষপথে ইলেকট্রনের বেগ। বিজ্ঞানী নিলস বোর কিন্তু হাইড্রোজেন পরমাণুর যে কক্ষপথে ইলেকট্রনের বেগ ছিল সেটা কিন্তু তিনি নির্ণয় করে দেখিয়েছিলেন, কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু এই কাজটি আসলে করেন নাই। আমরা জানি এখানে কয় নাম্বার রয়েছে, এখানে রয়েছে হচ্ছে 7 নাম্বার। 7 নাম্বার হচ্ছে কণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। কণিক ভরবেগ সম্পর্কিত ধারণা কিন্তু নিলস বোর দিয়েছিলেন, রাদারফোর্ড কিন্তু আসলে এই ধরনের কোনো ধারণা আমাদেরকে দেন নাই। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এটা ছিল আমাদের তুলনামূলক আলোচনা। আপনাকে এই যে পয়েন্টগুলো মাথায় রাখতে হবে এবং পয়েন্টের অনুসারে কে কোনটা বলেছিল সেটা কিন্তু আপনি জাস্ট বিশ্লেষণ করে দিবেন ধারাবাহিকভাবে, তাহলে কিন্তু তুলনামূলক আলোচনা হয়ে যাবে। আমি আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমরা এখন আমাদের নেক্সট যে সিকিউ রয়েছে সেটাতে চলে যাব। আমরা এখন সলভ করব হচ্ছে কোশ্চিন নাম্বার 2 এবং কোশ্চিন নাম্বার 3। কোশ্চিন নাম্বার 2 এর মধ্যে আমি 2টা ম্যাথ রেখেছি এবং কোশ্চিন নাম্বার 3 এর মধ্যে আমি একটা ম্যাথ রেখেছি। আমাদের বোর্ড পরীক্ষায় সব থেকে বেশি পরিমাণে যে ম্যাথটা আসে সেটা হচ্ছে 1 নাম্বার ম্যাথটা। 2 এবং 3 নাম্বার ম্যাথ এই পর্যন্ত আসে নাই, তবে আমাদের বই যেহেতু এই সূত্রটা দেওয়া আছে সেক্ষেত্রে আমরা যদি এই 2 এবং 3 নাম্বার ম্যাথটা ভালো মতো করে রাখি তাহলে যদি একটু ভেতর থেকে কোশ্চিন হয় তাহলে আমরা কিন্তু সেটার আনসার করতে পারবো। তাহলে চলুন আমরা শুরু করি। আমি প্রথমে হচ্ছে 1 নাম্বার ম্যাথটি সলভ করব। এখানে সোডিয়াম এর 2 নাম্বার কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়ের কথা বলা হয়েছে। তাহলে আমাদের এখানে যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেটা আমরা একটু লেখার চেষ্টা করি। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2 নাম্বার কক্ষপথ বলা হচ্ছে সোডিয়ামের, তাহলে এখানে n এর মান কত 2, এবং আমরা জানি যে প্ল্যাঙ্কের ধ্রুবকের একটা নির্দিষ্ট মান থাকে, যে মানটা হচ্ছে আমাদের কোশ্চিনে দেওয়াও থাকে অথবা নাও দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু আসলে মুখস্থ মান, এটা আমরা মুখস্থ করে রাখবো। যেমন হচ্ছে সেই মানটি হচ্ছে 6.626 ইন্টু 10 পাওয়ার -34 জুল সেকেন্ড। এখন আমাদেরকে বের করার কথা বলা হচ্ছে কৌণিক ভরবেগ। আমরা জানি কৌণিক ভরবেগ ইজ ইকুয়াল টু হচ্ছে mvr। তাহলে আমরা বের করব কি mvr, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে হোয়াট, যে নিলস বোরের যে সূত্রটা ছিল সেই সূত্র থেকে আমরা কি জানি যে mvr ইজ ইকুয়াল টু হচ্ছে nhs ডিভাইড বাই হচ্ছে টয়েস পাই। তাহলে এখানে n এবং h এর মান বসিয়ে দিব এবং টয়েস পাই দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের হয়ে যাবে। n এর মান 2 রয়েছে, h এর মান রয়েছে আমাদের 6.626 ইন্টু 10 পাওয়ার -34 আছে। তাহলে এটা ডিভাইডেশন বাই কত 2 ইন্টু পায়ের মান আমরা জানি 3.1416। তাহলে এই ক্যালকুলেশন করে যে মানটা পাবো আমরা সেটা কিন্তু আমাদের কৌণিক ভরবেগের মান হবে। তাহলে এই মানটা কি হতে পারে আমরা যদি একটু ক্যালকুলেশন করে দেখার চেষ্টা করি, 2 ইন্টু 6.626 xp -34 ডিভাইডেশন বাই হচ্ছে 2 ইন্টু 3.1416। তাহলে এখান থেকে যে মানটা আমরা পাই সে মানটা হচ্ছে অনেকটা এরকম যে 2.109 ইন্টু 10 পাওয়ার হচ্ছে -34। আমরা জানি এখানে কি রয়েছে কৌণিক ভরবেগ না, তাহলে m এর একক কি আমরা জানি ভর যেহেতু, তাহলে কেজি, v এর একক মিটার পার সেকেন্ড, আর এখানে কিন্তু আরেকটা মিটার রয়েছে। তাহলে নরমালি বলতে পারি এটা হচ্ছে মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। আমরা আশা করি এই মানটা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব হচ্ছে আমাদের 2 নাম্বার যে ম্যাথটা রয়েছে সেটা সলভ করার চেষ্টা করব। তাহলে 2 নাম্বার যে ম্যাথ রয়েছে সেটা সলভ করার চেষ্টা করলে আমরা যেটা পাই যে হাইড্রোজেনের 1 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া রয়েছে এবং 1 নাম্বার কক্ষপথে যে ইলেকট্রনের বেগটা রয়েছে সেটা নির্ণয় করতে আমাদেরকে বলা হয়েছে। তাহলে 1 নাম্বার কক্ষপথের নাম্বারও দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে যে যে ইনফরমেশন গুলো পাচ্ছি সেগুলো হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, তার আগে কি বলছে কক্ষপথ বলছে না, তাহলে 1 নাম্বার কক্ষপথ এবং কক্ষপথের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু আমরা জানি এখানে কিন্তু একটা মান দেওয়া রয়েছে সেটা হচ্ছে 5.292 ইন্টু 10 পাওয়ার -11 মিটার। এবং এখান থেকে আরো কি দেওয়া আছে প্ল্যাঙ্কের ধ্রুবক দেওয়া আছে।
তো প্ল্যাঙ্কের ধ্রুবকের মানও আমরা জানি যে 6.626 ইন্টু 10 পাওয়ার -27 এখানে দেওয়া আছে আর্ক সেকেন্ড। আমরা জানি যে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কিন্তু আমরা জুল সেকেন্ডে করে এসেছি, কিন্তু এখানে দেওয়া আছে আর্ক সেকেন্ড। তাহলে আর্গের সাথে জুলের কি সম্পর্ক সেটা আমাদেরকে একটু জানতে হবে। আমরা যদি জানার চেষ্টা করি তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু আমরা জানি 1 ইন্টু 10 পাওয়ার 7 আর্ক। তাহলে 1 জুল ইজ ইকুয়াল টু হচ্ছে 10 পাওয়ার 7 আর্ক। তাহলে একটা বিষয় আমরা এখান থেকে বুঝতে পারছি যে জুল এককটা হচ্ছে বড় একক, আর্ক একক হচ্ছে ছোট একক। তাহলে ছোট একক থেকে যদি বড় এককে যায় তাহলে কিন্তু আমাদেরকে ভাগ করে যেতে হবে, এবং বড় একক থেকে ছোট একক গেলে সেটা আসলে গুণ করে যায়। তাহলে আমরা যেহেতু বড় এককে যাব তাহলে ভাগ করব 6.626 ইন্টু 10 পাওয়ার -27। এটাকে ভাগ দিব কি দিয়ে? এটাকে ভাগ দিব হচ্ছে 1 ইন্টু 10 পাওয়ার 7 দিয়ে ভাগ দিব। তাহলে ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে 6.626 ইন্টু 10 পাওয়ার -34 জুল সেকেন্ড। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এবার আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে কি? নিশ্চয় বেগ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা জানি যেখান থেকে আমাদেরকে ভি এর মান নির্ণয় করতে হবে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এখানে আসলে কার বেগ নির্ণয় করতেছি, ইলেকট্রনের বেগ নির্ণয় করতেছি না। তাহলে ইলেকট্রনের বেগ নির্ণয় করলে আমাদেরকে ইলেকট্রনের ভর কিন্তু লাগবে। তাহলে আমরা ইলেকট্রনের ভর ইজ ইকুয়াল টু কত জানি? 9.11 ইন্টু 10 পাওয়ার -31 কেজি জানি। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে বেগের মান বের করতে হবে। তাহলে আমরা এখানে বোরের সূত্র থেকে আমরা জানি NVR ইজ ইকুয়াল টু হচ্ছে NS ডিভাইডেড বাই হচ্ছে টয়েস পাই। তাহলে এখান থেকে আমি বের করব কি? ভি এর মান বের করব। তাহলে আমি ভি ইজ ইকুয়াল টু লিখতে পারি NS ডিভাইডেড বাই টয়েস পাই ইন্টু হচ্ছে MR। তাহলে আমি যদি মানগুলো এখান থেকে বসানোর চেষ্টা করি তাহলে এখান থেকে n এর মান কত পাচ্ছি? 1 নম্বর কক্ষপথের কথা বলা হয়েছে। তাহলে n এর মান হচ্ছে 1, h এর মান আমাদের কত রয়েছে? 6.626 ইন্টু 10 পাওয়ার -34 এর কথা বলা হয়েছে। এবার হচ্ছে 2 পাই, তাহলে 2 ইন্টু পাই এর মান আমরা জানি 3.1416, এবং m এর মান কিন্তু আমরা জানি m এর মান কত? 9.11 ইন্টু 10 পাওয়ার হচ্ছে 31। এবং এখানে যে আর এর মান রয়েছে সেই আর এর মানও আমরা জানি, আর এর মান হচ্ছে 5.292 ইন্টু 10 পাওয়ার -11। তাহলে আলটিমেটলি এটা ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাবো সেটাই কিন্তু আমাদের আনসার। তাহলে ক্যালকুলেশন করার যদি চেষ্টা করি, আমি এটাকে দুইটা ধাপে ক্যালকুলেশন করব, কারণ নিচের মানগুলো যেহেতু বড় সেটা আমরা আগে ক্যালকুলেশন করে নিব যাতে আমাদের ম্যাথটা ভুল না হয়। এটা হচ্ছে 2 ইন্টু 3.1416 ইন্টু 9.11 ইন্টু 10 পাওয়ার -31 ইন্টু 5.292 ইন্টু 10 পাওয়ার -11। তাহলে আলটিমেটলি এই যে মানটা হচ্ছে নিচের দিকে আমি যে মানটা পাচ্ছি সেই মানটা হচ্ছে 3.029 ইন্টু 10 পাওয়ার -40, এবং উপর দিকে যে মানটা পেয়েছিলাম সেটা কত ছিল? 6.626 ইন্টু 10 পাওয়ার -34। তো আলটিমেটলি যদি এটা আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটাই কিন্তু আমাদের সেই বেগের মান। তাহলে বেগের মানটা যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি, এখানে কত পাবো? আমাদের উপরে যেটা আছে সেটা উপরে দিব। অবশ্যই এই ধরনের যখন আপনি ক্যালকুলেশন করবেন ব্র্যাকেট দিয়ে করবেন, নয়তো আসলে ভুল হয়ে যাবে। তাহলে ব্র্যাকেট দিয়ে যদি আমরা করি, উপরে আছে আমাদের 6.626 xp -34, ওকে, ডিভাইডেশন বাই 3.029 xp -40। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটা পাই আমরা সেই মানটা হচ্ছে 2.218 ইন্টু 10 পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। এটাই তো আমাদের বেগ ছিল, তাই না? তাহলে বেগ থাকলে বেগের একক কি হয়? মিটার পার সেকেন্ড। যেহেতু আমরা এসআই এককে সবগুলো করতেছি, আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে 3 নম্বর যে কোশ্চেন ছিল, এই 3 নম্বর কোশ্চেনের মধ্যে যে 1 নম্বর কোশ্চেন রেখেছি এটা সলভ করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে হাইড্রোজেন পরমাণুতে 1 নং কক্ষপথে ইলেকট্রনের শক্তির মান দেওয়া আছে এবং 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনের শক্তির মান দেওয়া রয়েছে। তো একটা ইলেকট্রন যদি আসলে উপরের কক্ষপথ থেকে জাম্প করে নিচের কক্ষপথে চলে আসে, সেক্ষেত্রে শক্তির পার্থক্য আসলে কত হবে, এবং ওইখান থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যটা বিকিরণ হবে সে বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কত হবে, এই দুইটা কোশ্চেনের আনসার এখানে চাওয়া হয়েছে। আমি ধরে নিলাম যে একটা ইলেকট্রন এই যে n = 1 1 নম্বর কক্ষপথে ঘোরাঘুরি করতেছিল এবং বাইরে থেকে তাপ পাওয়ার কারণে
বা শক্তি শোষণ করে সে উপরের একটা কক্ষপথে চলে গেল, যে কক্ষপথ হচ্ছে এন নাম্বার 2, মানে যে কক্ষপথ নাম্বার 2। এবং 2 নাম্বার কক্ষপথে কিন্তু শক্তির মান আমাদের দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের সেই 2 নাম্বার কক্ষপথের শক্তির মান। তো 2 নাম্বার কক্ষপথে ঘুরতে ঘুরতে যখন তার শক্তির লস হয়েছে, তখন সে কিন্তু আবার নিচের একটা কক্ষপথে চলে আসবে, এবং সে এই যে ঠিক এখান থেকে নিচের কক্ষপথে চলে আসলো। তাহলে এখানে E2 এর মানও দেওয়া রয়েছে এবং এখানে আমাদের E1 এর মানও দেওয়া রয়েছে। এখন এখান থেকে শক্তির পার্থক্যটা জাস্ট আমরা নির্ণয় করব। হাইড্রোজেনের 1 নম্বর কক্ষপথে যে শক্তি রয়েছে সেটা আমরা জানি যে E1 ইজ ইকুয়াল টু, আমরা দেখতে পাচ্ছি -2.176 ইন্টু 10 পাওয়ার মাইনাস হচ্ছে 18 জুল। এবং 2 নম্বর কক্ষপথের যে শক্তি সেটা হচ্ছে E2, এবং সেটার মান দেওয়া রয়েছে সেটা হচ্ছে 5.44 ইন্টু 10 পাওয়ার মাইনাস 19 জুল। তাহলে এই যে সে মানটা, আমরা এটা কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, যেখানে শক্তির মানটা কিন্তু মাইনাস হবে। এটা মাইনাস কেন হবে, এটা আসলে একটু হায়ার লেভেলের আলোচনা, আমরা এখানে আসলে এটা রাখতেছি না, কারণ আমাদের ভিডিওটা বড় হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা একটু মাথায় রাখি যে এটা মানটা কি হবে, এটা মানটা মাইনাস হবে, জাস্ট এটা মাথায় রাখতে হবে। তাহলে ডেল ই এর মান কত হবে, আমরা জানি যে ডেল ই ইজ ইকুয়াল টু জানি E2 মাইনাস E1। তাহলে এখানে আমার E2 এর মান কত ছিল, E2 এর মানটা ছিল হচ্ছে -5.44 ইন্টু 10 পাওয়ার মাইনাস 19, এবং মাইনাস আবার E1 এর মান কত ছিল, E1 এর মান ছিল হচ্ছে -2.176 ইন্টু 10 পাওয়ার মাইনাস 18। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হবে, আমরা দেখছি কিন্তু মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। তাহলে একটা বিষয় একটু লক্ষ্য করি, -5.44 xp মাইনাস 19 প্লাস, আমরা বলতে পারি যেহেতু এটা প্লাস হয়ে গেছে 2.176 xp মাইনাস 18। তাহলে এখান থেকে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে কত, এটা যে মানটা পাচ্ছি, শক্তির পার্থক্যটা পাচ্ছি হচ্ছে 1.632 ইন্টু 10 পাওয়ার মাইনাস 18, এত জুল হচ্ছে শক্তির পার্থক্য। শক্তির যে পার্থক্যটা ছিল, আমরা কিন্তু সেই শক্তির পার্থক্যটা পেয়ে গেছি, সেই শক্তির পার্থক্যটা হচ্ছে এইটা। এবার আমাদেরকে যেটা নির্ণয় করতে বলা হয়েছে যে বিকিরিত যে আসলে তরঙ্গ দৈর্ঘ্য ছিল, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কত হবে সেটা নির্ণয়ের কথা বলা হয়েছে। তাহলে আমরা এরকম ভাবে বলতে পারি না, অবশ্যই বলতে পারি যে ডেল ই ইজ ইকুয়াল টু হচ্ছে প্ল্যাঙ্কের সূত্র থেকে এইচ নিউ। তাহলে ডেল ই ইজ ইকুয়াল টু যদি এইচ নিউ হয়, তাহলে এটাকে আমরা একটু সামনে নিব, এই যে ডেল ই ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ, নিউকে ভাঙলে আমরা পাচ্ছি সি ভাগ ল্যামডা। তাহলে এখান থেকে জাস্ট আমরা কি করব, তরঙ্গ দৈর্ঘ্যের মানটা বের করব। তাহলে এখানে আমাদের কি কি জানা রয়েছে, আমরা জানি এখানে দেওয়া রয়েছে হচ্ছে ডেল ই এর মান, কিন্তু আমরা জানি এই যে ডেল ই এর মান পেয়ে গেছি। ডেল ই এর মানটা কত ছিল, 1.632 ইন্টু 10 পাওয়ার মাইনাস 18 জুল ছিল। এবার সিটা কি, সিটা হচ্ছে আলোর বেগ। আলোর বেগ আমরা জানি সি ইজ ইকুয়াল টু, আমরা জানি 3 ইন্টু 10 পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে কিসের মান বের করবো, এখান থেকে ল্যামডার মান বের করব। আমরা কিন্তু এইচ এর মানও জানি, এইচ এর মান কত, 6.626 ইন্টু 10 পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এবং এখান থেকে জাস্ট ল্যামডার মানটা আমরা বের করব। তাহলে ল্যামডার মান যদি আমরা বের করি, তাহলে হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু আমার কত হবে, ল্যামডা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ডেল ই নিচে হবে, আর উপরে কি ছিল আমার এইচ সি। তাহলে এবার যদি আমি একটু ক্যালকুলেশন করে মানগুলো বসানোর চেষ্টা করি, তাহলে এইচ এর মান কত আছে আমাদের 6.626 ইন্টু 10 পাওয়ার মাইনাস 34, এবং সি এর মান হচ্ছে 3 ইন্টু 10 পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এবং ডেল ই এর মান যেটা পেয়েছিলাম সে মানটা হচ্ছে 1.632 ইন্টু 10 পাওয়ার মাইনাস 18। তাহলে এখান থেকে কিন্তু আমরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা পেয়ে যাব। তাহলে একটু ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন করে যে মানটা হয় সেটা হচ্ছে 6.626 xp মাইনাস 34 ইন্টু হচ্ছে 3 পাওয়ার 8। আমরা কিন্তু উপরের যদি মানটা ক্যালকুলেশন করে নিই, আমাদের যাতে ম্যাথটা ভুল না হয়, সেক্ষেত্রে আমরা করে নিলাম 1.988 ইন্টু 10 পাওয়ার মাইনাস 25। এই সতর্কতাটা আমরা অবলম্বন করতে পারি যে বড় মানগুলোকে ক্যালকুলেশন করে ছোট করে নেব, তাহলে আমাদের ম্যাথটা ভুল হওয়ার চান্স খুবই কম। তাহলে 1.632 ইন্টু 10 পাওয়ার মাইনাস 18। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটাই কিন্তু আমাদের আনসার। তাহলে নিচে আমাদের কি ছিল, 1.632 এক্সপি কত ছিল, 18 ছিল না, পাওয়ার 18 ছিল না, ইয়েস। তাহলে এখান থেকে যে মানটা পাই আমরা সেটা হচ্ছে
1.218 ইন্টু 10⁻⁻7 এত মিটার পাচ্ছি। ন্যানোমিটারে প্রকাশ করতে পারেন। আমরা জানি যে 1 মিটার ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻9 ন্যানোমিটার। তাহলে আমি যদি এটা ন্যানোমিটারে প্রকাশ করি তাহলে কত হবে? 1.218 ইন্টু 10⁻⁻7 ইন্টু হচ্ছে 10⁻9। তাহলে 10⁻9 পাইলে এখানে আমাদের কি, এখানে -7, এখানে হচ্ছে +9 রয়েছে। তাহলে এখান থেকে আমরা কত পাই? এখান থেকে নিশ্চয়ই পাই এটা যে 1.218 ইন্টু 10⁻2। তাহলে আলটিমেটলি আপনি এইটা পান, এটা যদি আপনি ন্যানোমিটার প্রকাশ করেন, অথবা আপনি এটা এভাবে প্রকাশ করতে পারেন 121.8 ন্যানোমিটার। আশা করি আমি বিষয়টা বুঝতে পারছি। এখন আমরা সলভ করবো হচ্ছে আমাদের কোশ্চিন নাম্বার 4 এবং কোশ্চিন নাম্বার 5। তো প্রথমে হচ্ছে কোশ্চিন নাম্বার 4 আমরা সলভ করব। কোশ্চিন নাম্বার 4-এ আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে অরবিটালের শক্তির ক্রম প্লাস কোন অরবিটাল আসলে সম্ভব হবে আর কোন অরবিটাল অসম্ভব মানে সম্ভব নয়, এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রাথমিক অবস্থায় দেখি হচ্ছে অরবিটালের শক্তির ক্রম। তো অরবিটালের শক্তির ক্রম নির্ণয়ের ক্ষেত্রে আমি এখানে একটা সিরিজ লিখে রাখছি। এটা থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তো প্রাথমিক অবস্থায় আমরা জানি যে এইটাতে ইলেকট্রন ঢোকে, তারপরে এটাতে ঢোকে, তারপর হচ্ছে এইটাতে ঢোকে, নেক্সট এটা এবং এটা, এইটা এবং এটা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে এইভাবে। আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এটা কিন্তু যে কলাম বাই কলাম যেটা আছে না, এই কলামটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে, নয়তো কিন্তু এটা মিলবে না। তাহলে আমি এটাকে যদি পর্যায়ক্রমিকভাবে লেখার চেষ্টা করি, তাহলে এখানে যেটা ছিল সেটা হচ্ছে আমরা একটু সাজিয়ে লিখবো এটারে। 1s, 2s, তারপরে কি ছিল আমাদের 2p ছিল, 3s ছিল, 3p, 3pর পর কি ছিল আমাদের 4s ছিল, 4s, 4s এর পর কোথায় আমাদের আবার এখান থেকে শুরু করতে হবে। এখানে ছিল হচ্ছে আমাদের 3d, তারপর হচ্ছে 4p, 5s, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি 5s এর পর দেখতে পাচ্ছি 4d, তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 5p, 6s। তো পর্যায়ক্রমিকভাবে কিন্তু আমরা এটা লিখতে পারবো। এবার কথা হচ্ছে আমাদের এটা কি আসলে শক্তির ক্রম অনুসারে সাজানো হয়েছে নাকি হচ্ছে যে শক্তির ক্রম অনুসারে সাজানো হয়নি, এটা আসলে ঠিক আছে কিনা এটা কিন্তু আমরা জাস্টিফাই করতে পারবো, এবং এটা কিন্তু শক্তির ক্রম অনুসারেই কিন্তু এটা সাজানো হয়েছে। তাহলে শক্তির ক্রম অনুসারে সাজানো হয়েছে কিনা আমরা কিন্তু একটা সূত্রের মাধ্যমে এটাকে অ্যানালাইসিস করতে পারি। তাহলে সূত্রের মাধ্যমে যদি একটু অ্যানালাইসিস করি, আমাদের যে সূত্রটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমরা জানি যে শক্তির ক্রম নির্ণয় সূত্র হচ্ছে n+l। এটা দিয়ে আসলে শক্তির পরিমাণটা নির্ণয় করা যায়। তাহলে আমরা যদি এখান থেকে নির্ণয় করার চেষ্টা করি যে এইখান থেকে, তাহলে এখানে আসলে 4 এটা কিসের মান, n এর মান নিশ্চয়। তাহলে n+l সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে n এর মান কত 4 এবং s এর মান কত রয়েছে, এখানে s এর মান 0। তাহলে আলটিমেটলি এখান থেকে কত পাচ্ছি 4 পাচ্ছি। এবার 3d এর ক্ষেত্রে আপনি একটু লক্ষ্য করেন, এই 3d এর ক্ষেত্রে এখানে n এর মান কত, n এর মান নিশ্চয়ই 3 এবং d এর মান কত আমরা জানি যে যখন l এর মান যখন হচ্ছে 0 হয় 1 2 3 আমি পর্যায়ক্রমিকভাবে লিখে রাখলাম। l এর মান 0 হলে সেটা হয় s উপশক্তি স্তর, 1 হলে p, 2 হলে হয় d এবং 3 হলে হয় f। তাহলে আমি যেহেতু এখানে d দেখতে পাচ্ছি, তাহলে এই উপশক্তি স্তরে l এর মানটা কত d এর জন্য হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি 3 + 2 = হচ্ছে কত 5। তাহলে এবার একটা বিষয় একটু লক্ষ্য করেন তো, এখানে 4s এর আলটিমেটলি আপনি শক্তি কত বলেন 4 এবং 3d এর ক্ষেত্রে শক্তি পেলেন 5। তাহলে কোন শক্তিটা আসলে বেশি? আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 5 শক্তিটা বেশি। তাহলে 5 যেহেতু শক্তি বেশি, যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে কিন্তু আগে ইলেকট্রন প্রবেশ করে। যেহেতু এই 4 নাম্বার 4s অরবিটালের শক্তি কম, তাই হচ্ছে এটা আগে হবে এবং যেটা শক্তি বেশি সেটা তুলনামূলক পরে হবে। এইভাবে আসলে পর্যায়ক্রমিকভাবে আমরা যদি সাজিয়ে মানে সাজানো আছে এটা যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি সবগুলো মিলে যাবে। আপনি এটার ক্ষেত্রে লক্ষ্য করেন, এটার ক্ষেত্রে কত পাচ্ছেন 4p না, তাহলে এখানে n এর মান কত, n এর মান 4 আর p এর মান কত পাচ্ছেন, p এর মান হচ্ছে আমরা জানি 1। তাহলে p এর মান যদি 1 আপনি যোগ করে দেন তাহলে আলটিমেটলি কত পাচ্ছেন 5 পাচ্ছেন। এবার 5s এর ক্ষেত্রে একটু লক্ষ্য করেন দেখি, এখানে n এর মান হচ্ছে 5 এবং s এর মান আমরা জানি এখানে 0। তাহলে আলটিমেটলি আপনি এখান থেকে কত পাচ্ছেন 5 পাচ্ছেন। এবার কথা হচ্ছে যে দুইটারই শক্তি তো সমান হয়ে গেল, তাহলে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে? এটা মাথায় রাখা খুবই ইজি যে যেটার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বা প্রধান শক্তি স্তরের মান ছোট হবে সেখানেই কিন্তু আগে ইলেকট্রন প্রবেশ করবে। এজন্য 4p কে আগে রাখা হয়েছে, 5s কে কম রাখা হয়েছে, যদিও তাদের শক্তি দুজনেরই সমান। তাহলে দুজনের শক্তি সমান হলে কি হবে, যেটার প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তরের মান ছোট হবে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, ঠিক যেমনটি আমরা দেখলাম। এবার পরেরটি যদি আপনি একটু লক্ষ্য করেন, এখানে 4d, তাহলে n এর মান কত পাচ্ছেন 4, d এর মান কত পাচ্ছেন, d এর মান হচ্ছে 2। তাহলে আপনি 2 যোগ করে দেন,
আলটিমেটলি আপনি এখান থেকে কত পাচ্ছেন, এখান থেকে পাচ্ছেন 6। 5p এর ক্ষেত্রে একটু লক্ষ্য করেন তো, এটা হচ্ছে 5 আর p এর জন্য কত, p এর জন্য 1, তাহলে আলটিমেটলি কিন্তু এখানে 6 পাচ্ছি। তাহলে এটা যোগফল যেহেতু দুইটাই সমান, তাহলে যেটার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান ছোট হবে সেটা কিন্তু আগে ইলেকট্রন প্রবেশ করবে সেখানে, সেজন্য এখানে এটাকে আগে রাখা হয়েছে এবং 5p কে পরে রাখা হয়েছে। আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছি। আমরা যদি একটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বিষয়টা দেখে যাই তাহলে আমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি ইলেকট্রন বিন্যাস হিসেবে এখানে রেখেছি হচ্ছে পটাশিয়াম রাখলাম, যেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তাহলে এখানে পারমাণবিক সংখ্যা যদি 19 হয় তাহলে এটার ইলেকট্রন বিন্যাস করলে আমরা কত পাবো, 1s2 2s2 2p6 3s2 3p6 4s 4s1 3d0 আমি রাখলাম। তাহলে এবার আলটিমেটলি আমরা যদি এটা হিসেব করি, এখানে হচ্ছে 10, আমাদের এখানে কত হচ্ছে 10 আর 8 18 আর 19, আমাদের কিন্তু পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। তাহলে এবার এখানে যদি আপনি লক্ষ্য করেন, এখানে 4 যে 4s প্রধান শক্তি স্তর রয়েছে বা 4s অরবিটাল রয়েছে, এখানে হচ্ছে n প্লাস l এর মান কত হবে, 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু হচ্ছে 4। এখানে 3d এর ক্ষেত্রে কত হবে, 3 প্লাস d এর মান কত আমরা জানি, d এর মান হচ্ছে 2, তাহলে এটা কত হচ্ছে 5 হচ্ছে। এজন্যই আমাদের এই ইলেকট্রন বিন্যাস করার সময় 4s কে আগে রাখছি, কারণ 4s এর শক্তিটা হচ্ছে কম এবং 3d যেটা হচ্ছে 3d শক্তি কিন্তু 5 যেটা তুলনামূলক বেশি। আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে অরবিটালের শক্তির ক্রম যদি আপনাকে নির্ণয় করতে বলে তাহলে আপনি কিন্তু এই যে শক্তির ক্রম নির্ণয়ের যে সূত্র এটা দিয়ে আপনি কিন্তু নির্ণয় করতে পারবেন। তাহলে এবার দেখবো হচ্ছে অরবিটালের সম্ভাব্যতা এবং অসম্ভাব্যতা। আসলে কোন অরবিটালটা সম্ভব হতে পারে এবং কোন অরবিটালটা সম্ভব হবে না এই বিষয়টা আমরা একটু লক্ষ্য করব। তাহলে এই বিষয়টা লক্ষ্য করার ক্ষেত্রে আমি এখানে নিলাম হচ্ছে 1p এবং 1d বা 1f, অথবা নিলাম হচ্ছে 2d। আসলে এই 2d সম্ভব কিনা, 1p 1d আসলে এগুলো সম্ভব কিনা এটা আমরা জাস্টিফাই করব। তাহলে এই বিষয়টা যদি আমরা একটু জাস্টিফাই করি তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা জানতাম প্রধান শক্তি স্তর সেটার মান আমরা নিব এবং সেখান থেকে আমরা সহকারী যে কোয়ান্টাম সংখ্যার মান ছিল সেটার মান বের করব। আমরা জানি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান বের করার সূত্র হচ্ছে 0 থেকে n-1। তাহলে 0 থেকে n-1 যদি হয় তাহলে n এর মান যদি 1 হয় তাহলে নরমালি আমরা 0 পাই। তাহলে 0 যদি পাই, এই 0 এর জন্য কি আমরা s উপশক্তি স্তর পাই এবং এখানে যে s উপশক্তি স্তরটা পেয়েছি এই s উপশক্তি স্তরটা কোন প্রধান শক্তি স্তরের আন্ডারে ছিল, আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বর প্রধান শক্তি স্তরের আন্ডারে ছিল। সো আমি দেখতে পাচ্ছি এখানে যেহেতু l এর মান হচ্ছে আমি একটাই পাচ্ছি সেটা হচ্ছে 0, আর 0 এর জন্য শুধুমাত্র s হয়, এজন্য আসলে এখানে 1p 1d এবং 1f সম্ভব নয়। এখন আমরা দেখবো আসলে 2d মানে 2 নম্বর প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে আমরা হচ্ছে d উপশক্তি স্তর পাই কিনা। তাহলে এটা দেখতে হলে আমাদেরকে সেম ভাবে এখানে n এর মান লিখতে হবে, n এর মান হচ্ছে 2। এখান থেকে যে l এর মানটা পাওয়া যায়, আমরা জানি যে l এর মান নির্ণয় সূত্র হচ্ছে 0 থেকে n-1। তাহলে 0 থেকে n-1 হলে তাহলে আমি 2 যদি বসাই তাহলে 2 বসালে কত হয়, 2 - 1 1 হয়। তাহলে এখানে যে মানটা পাবো 0 1। এখানে যে 0 পাওয়া যাচ্ছে আমরা জানি যে 0 এর জন্য হচ্ছে s উপশক্তি স্তর পাওয়া যায় এবং 1 এর জন্য হচ্ছে p উপশক্তি স্তর পাওয়া যায়। এই উপশক্তি স্তরগুলো আসলে কোন প্রধান শক্তি স্তরের আন্ডারে ছিল, এটা হচ্ছে 2 নম্বর শক্তি স্তরের প্রধান শক্তি স্তরের আন্ডারে ছিল। তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে l এর মান থেকে টয়েস s এবং 2p সম্ভব, আদারওয়াইজ অন্য কোনো অরবিটাল এখানে সম্ভব নয়। এজন্য এখানে 2d অরবিটালটা আসলে সম্ভব নয়। এখন আমরা হচ্ছে আমাদের যে 5 নম্বর কোশ্চেন রয়েছে সেটার আনসার করার চেষ্টা করব এবং সেখানে কি রয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা। আমরা কিন্তু নরমালি প্রধান শক্তি স্তরে যে ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে টয়েস n স্কয়ার এই সূত্র দিয়ে কিন্তু আমরা নির্ণয় করতে পারি। কিন্তু যখন আমাকে বলা হবে প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরে, তখন আপনাকে প্রধান শক্তি স্তরের একটা নাম দিয়ে দেওয়া হবে বা মান দিয়ে দেওয়া হবে যে এই প্রধান শক্তি স্তর থেকে আপনি হচ্ছে সেটার উপশক্তি স্তরের যে ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা আর কি দেখান। তাহলে সেটা যদি আমরা একটু করার চেষ্টা করি, আমি n এর মান এখানে নিলাম হচ্ছে একবার 2 এবং n এর মান নিলাম হচ্ছে 3। তাহলে আমরা এই দুইটা শক্তি স্তরের জন্য প্রধান শক্তি স্তরের জন্য উপশক্তি স্তরে যে ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এটা যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি, প্রাথমিক অবস্থায় হচ্ছে n এর মান 2 নিলাম এবং সেখান থেকে ইলেকট্রন ধারণ ক্ষমতার যে বিষয়টা সেটা নির্ণয় করব। তাহলে এখান থেকে l এর মান কত পাবো, আমরা l এর সমীকরণ তো আমরা জানি যে 0 থেকে n-1। তাহলে এই সমীকরণ বসালে এখানে l এর মান পাওয়া যাচ্ছে 0 এবং 1 পাওয়া যাচ্ছে এবং এই 0 এর জন্য আমরা হচ্ছে s উপশক্তি স্তর পাই, 1 এর জন্য p উপশক্তি স্তর। এটা যেহেতু প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর 2 ছিল তাই আমি সামনে 2 দিলাম, মানে 2 নম্বর প্রধান শক্তি স্তরের আন্ডারে টয়েস s এবং টয়েস p আপনি এই দুইটা হচ্ছে উপশক্তি স্তর পেয়ে যাবেন। তাহলে এই s উপশক্তি স্তরের জন্য
আমরা কিন্তু আমাদের বেসিক ক্লাসের যে পর্ব ছিল সেখানে কিন্তু আলোচনা করেছিলাম যে এখান থেকে আসলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করা লাগে এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা থেকে যে অরবিটালটা পাই সেই অরবিটাল অনুযায়ী কিন্তু আমাদের ইলেকট্রন গণনা করা লাগে। তো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা আমরা একটু স্কিপ করব, কারণ আমাদের যেহেতু এই কোশ্চিনে এইভাবে আসলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানটা আমাদের বইয়ে দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা এটা একটু স্কিপ করে জাস্ট সূত্র বসাই করে দিব। তাহলে সূত্র বসাই যদি করি, সেই সূত্রটা কি হবে, যে সেই সূত্রটা হচ্ছে 2 ইন্টু টয়েসেল প্লাস 1। এই সূত্রটা আসলে কেন হয় এটার ব্যাখ্যাও কিন্তু আমরা সেখানে দিয়েছিলাম। আপনার যদি ভালো মতো জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের বেসিক লেভেলের যে ক্লাসটা ছিল এই 3 নম্বর অধ্যায়ের, এটা অবশ্যই করে নেবেন, তাহলে আপনার এই অধ্যায়টা বুঝতে অনেক বেশি ইজি হবে। আমরা এখানে যে 2 ইন্টু টয়েসেল প্লাস 1 দেখলাম, এই সূত্রটা বসিয়ে আসলে এস উপশক্তি স্তর এবং পি উপশক্তি স্তরে কটা ইলেকট্রন রয়েছে সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এবং আমরা কিন্তু এই যে 2l প্লাস 1 এটা দ্বারা আসলে উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা বোঝানো হয়, এবং নরমালি একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, তাই আমরা কিন্তু 2 দিয়ে গুণ দিয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু এটা নির্ণয় করার চেষ্টা করি। এই যে উপশক্তি স্তরটা আসছে, যখন এল এর মান 0 ছিল তখন, তাহলে আমাদের এখানে এল এর মান কত হবে, 0 হবে। তাহলে আমরা যদি মানটা বসাই দিই, এই সূত্রে যদি আমরা মানটা বসাই দিই, তাহলে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 2 ইন্টু টয়েস এল প্লাস 1। তাহলে টয়েস এল এর জায়গায় আমরা এল এর মান কত পাইছিলাম, 0 পেয়েছিলাম না, তাহলে ইন্টু আমি 0 দিয়ে দিব প্লাস 1 দিব। তাহলে আলটিমেটলি এখান থেকে মানটা কত পাওয়া যায়, এখান থেকে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে 1 ইন্টু 2 ইজ ইকুয়াল টু কত পাইলাম, এখানে পাইলাম হচ্ছে 2টা ইলেকট্রন পাইলাম। আপনি যদি এখন পি উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে চান, তাহলে আপনাকে যে সূত্রটা বসাতে হবে সেই সূত্রটা 2 ইন্টু টয়েস এল, তাহলে এল এর মান আমরা জানি এখানে 1, তাহলে 1 বসাই দিলাম প্লাস 1 ইজ ইকুয়াল টু আমরা যেটা পাই সেটা হচ্ছে 2 কে 2 রেখে 3, তাহলে আমরা পাইলাম হচ্ছে 3 ইন্টু এই যে 2টা ইলেকট্রন থাকে একটা অরবিটালে, সেটা দিয়ে আমরা গুণ করে দিলাম। তাহলে এটা দিয়ে গুণ করলে আমরা কত পাই, 3 দুগুণে 6টা ইলেকট্রন পাই। টোটাল ইলেকট্রন আসলে কত ছিল, 2 প্লাস 6 যোগ করলে আমরা দেখলাম যে 2 নাম্বার কক্ষপথে টোটাল যে ইলেকট্রনটা, সেই টোটাল ইলেকট্রনটা কিন্তু আসলে কত হবে, 8 হবে। এবং আপনি কিন্তু এটা হচ্ছে টয়েস এন স্কয়ার এই সূত্র দিয়েও কিন্তু নির্ণয় করতে পারতেন যে 8টা ইলেকট্রন থাকে, কিন্তু আপনার কাছে যেহেতু চাওয়া হচ্ছে উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন বিন্যাস, তাহলে আপনাকে অবশ্যই এটা করতে হবে। তাহলে আপনি যদি এখানে বসান এটাও এটা সম্ভব, যেমন হচ্ছে যে 2, এটা 2 নম্বর কক্ষপথ ছিল, তাহলে 2 ইন্টু হচ্ছে 4 ইজ ইকুয়াল টু 8। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই সূত্র থেকে যে মানটা পেয়েছি এখান থেকে কিন্তু সেম মান পেয়েছি, সো আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা দেখবো হচ্ছে এন এর মান যখন আসলে 3 হবে, এন এর মান 3 হলে সেক্ষেত্রে উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতাটা কেমন হবে। তাহলে এখান থেকে এল এর মান কত পাবো, আমরা সূত্র বসে দিব, যেখানে হচ্ছে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। তাহলে এন এর মান তো 3 এখানে, তাহলে আপনি পাবেন 0 1 2 পাবেন। তাহলে 0 এর জন্য আপনি যেটা পাচ্ছেন এস উপশক্তি স্তর, 1 এর জন্য পি উপশক্তি স্তর, 2 এর জন্য হচ্ছে ডি উপশক্তি স্তর। কিন্তু এই উপশক্তি স্তরগুলো আসলে ছিল কোন প্রধান শক্তি স্তরের আন্ডারে, 3 নম্বরের আন্ডারে। তাহলে এটা হবে 3s 3p 3d। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা জানি যে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটা হচ্ছে 2 ইন্টু টয়েস এল প্লাস 1। তাহলে এখানে আমরা এস এর মান কত পাই, 2 ইন্টু 2 0 প্লাস 1। তাহলে আলটিমেটলি এখান থেকে যেটা পাই, তাহলে 1 ইন্টু 2, মানে এখান থেকে এটা আসলে যে কাজটা করে সেটা হচ্ছে অরবিটাল সংখ্যা আপনাকে নির্ণয় করে দেয়। উপশক্তি স্তরে আসলে কটা অরবিটাল থাকে সেটা আপনাকে নির্ণয় করে দেয়। তাহলে একটা অরবিটাল এখানে থাকে এবং একটা অরবিটালে সর্বোচ্চ যেহেতু 2টা ইলেকট্রন থাকে, তাই আমরা কিন্তু এখানে 2 দিয়ে গুণ করে দিই। তাহলে এটা আলটিমেটলি কত পাবেন, আপনি 2 পাবেন। তাহলে এই যে পি এর ক্ষেত্রে যদি আপনি সূত্রটা বসান তাহলে কত পাবেন, আমরা জানি এখানে পি এর জন্য এল এর মান কত, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু আপনি যেটা পাবেন 2 কে 2 আর একে 3 হয়, তাহলে 3 ইন্টু হচ্ছে 2, তাহলে আলটিমেটলি যেটা পান সেটা হচ্ছে 6। আপনি এখানে যে 3D দেখতেছেন, তাহলে ডি এর ক্ষেত্রে এখানে কটা অরবিটাল হচ্ছে, সেটা হচ্ছে 2, এটা এল এর মান হচ্ছে 2 ইন্টু 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 কে 2 2 দুগুণে 4 আর একে 5, তাহলে 5 ইন্টু একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, তাই আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে 5 দুগুণে 10টা ইলেকট্রন। আপনি টোটাল যদি ইলেকট্রন সংখ্যাটা গণনা করেন তাহলে কটা পাবেন, দেখেন দেখি, 10 আর 8 হচ্ছে 18টা ইলেকট্রন পাবেন। তাহলে টোটাল ইলেকট্রন কটা, 18টা। এবার কথা হচ্ছে যে আমাদের এই মানে হচ্ছে ক্যালকুলেশনটা ঠিক হলো কিনা, আপনি কিন্তু শর্টকাট এটা দেখে নিতে পারবেন। যে টয়েস এন স্কয়ারের সূত্রটা বসাই দেন, তাহলে 2 এন এর মান কত নিয়েছিলেন, এন এর মান হচ্ছে 3 নিয়েছিলেন, তাহলে 3 এর জন্য 3 স্কয়ার, তাহলে নরমালি কত হবে, 3 3 9 9 দুগুণে 18। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে। এখন আমরা হচ্ছে আমাদের যে নেক্সট কোশ্চিন আছে সেটা দেখার চেষ্টা করব। আমরা এখন দেখব হচ্ছে কোশ্চিন নাম্বার 6 এবং কোশ্চিন নাম্বার 7। তো কোশ্চিন নাম্বার 6 হচ্ছে আমাদের কার্বন স্কেল সম্পর্কিত ম্যাথ রয়েছে, সেটা আমরা সলভ করার চেষ্টা করব। তো কার্বন স্কেল সম্পর্কিত ম্যাথ বলতে আমি যেটা বুঝিয়েছি যে আসলে কার্বন স্কেল দিয়ে যে ম্যাথটা করানো হয়, যেমন হচ্ছে এটা দিয়ে নির্ণয় করা হয় হচ্ছে মোলের পারমাণবিক ভর, অথবা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর বলা হয় এটাকে। তো এই মোলের পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে যে কন্ডিশনটা মেনটেন করা লাগে সেটা হচ্ছে প্রথমে দেওয়া লাগে আমাদের যে কোনো
মোলের একটি পরমাণুর ভর থাকে আমাদের উপরে, এবং নিচে যেটা থাকে সেটা হচ্ছে কার্বন 12 স্কেলে একটি পরমাণুর ভরের 1/12 অংশ থাকে। এটা থেকে হচ্ছে আমাদের নিচে। তো প্রাথমিক অবস্থা হচ্ছে কার্বন 12 স্কেলে একটি পরমাণুর ভরের 1/12 অংশ, এই বিষয়টা বোঝা দরকার। তো এখান থেকে আমি যেটা বুঝিয়েছি যে কার্বন যে 12 আইসোটোপ রয়েছে সেটা সম্পূর্ণ ভরকে যদি আমি গ্রামে প্রকাশ করি তাহলে পাই হচ্ছে 12 গ্রাম। 12 গ্রাম মানে হচ্ছে 1 মোল কার্বন 12 আইসোটোপের পরমাণু ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি নাম্বার অফ অ্যাভোগাড্রো বা 6.023 ইন্টু 10^23 এতটি হচ্ছে কার্বন 12 স্কেলের, মানে কার্বন 12 পরমাণু, এতটি কি পরমাণু। ওকে, এবার একটা বিষয় একটু লক্ষ্য করি যে আমাদেরকে কিন্তু কার্বন 12 স্কেলে একটি পরমাণুর ভরের 1/12 অংশের কথা বলা হয়েছে। তো কার্বন 12 পরমাণুর একটি পরমাণুর ভর কথা যেহেতু বলা হয়েছে, সেক্ষেত্রে 6.023 ইন্টু 10^23 এতটি কার্বন 12 পরমাণুর ভর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি, এটা জাস্ট উল্টায় লিখলাম, তাহলে উল্টায় লিখলে কত হবে? 12 গ্রাম হবে। সেখান থেকে জাস্ট একটি পরমাণুর ভর আমরা নির্ণয় করব। তাহলে একটি পরমাণুর ভর যদি আমরা নির্ণয় করি 12 ডিভাইডেশন বাই হচ্ছে 6.023 ইন্টু 10^23 এটা পাই। কিন্তু আমাকে কি বলা হয়েছে? 1/12 অংশ। তাহলে 1 ভাগ যেহেতু 12 অংশ বলা হয়েছে, তাহলে এটাকে যদি আমি কমপ্লিট করি 23 ইন্টু 10^23 এটার 1/12 অংশ, তাহলে 12 কেটে যাবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু একটা মান পাই, যে মানটা হচ্ছে 1.6605, কিন্তু আমাদের বইয়ে যেহেতু নেওয়া আছে 1.66, আমি এই পর্যন্ত লিখে দিলাম ইন্টু 10^-24 এত গ্রাম। আমরা জানি এটাকে বলা হয় হচ্ছে 1 AMU, 1 অ্যাটমিক ম্যাস ইউনিট, অথবা এটাকে বলা হয় 1 ডাল্টন। এখন আমরা একটা বিষয় এখান থেকে ক্লিয়ার হলাম, সে বিষয়টা হচ্ছে যে এইখানে যে কার্বন 12 স্কেলের একটি পরমাণুর ভর, এটা কিন্তু আসলে একটা কনস্ট্যান্ট সংখ্যা, যে কনস্ট্যান্ট সংখ্যার মানটা হচ্ছে 1.66 ইন্টু 10^-24 এত। তাহলে একটা কনস্ট্যান্ট সংখ্যা পেয়ে গেছি। আপনার যে সংখ্যাটা ভ্যারিয়েশন হবে সেটা হচ্ছে যে কোনো মৌলের একটি পরমাণুর ভর। আপনাকে যে কোনো একটি মৌলের পরমাণুর ভর হয়তো বা দেওয়া থাকবে, অথবা আপনাকে নির্ণয় করে নিতে হবে। যদি দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, তাহলে আপনাকে নির্ণয় করা লাগলো না। আমি মনে করি যেখান থেকে সোডিয়ামের একটি পরমাণুর ভর নির্ণয় করব, তাহলে সোডিয়ামের ভর কত? 23 না? তাহলে এখান থেকে নাম্বার অফ অ্যাভোগাড্রো দিয়ে ভাগ দিব। আপনি যদি মনে করেন যে ক্যালসিয়ামের একটি পরমাণুর ভর নির্ণয় করবেন, তাহলে ক্যালসিয়ামের যে ভরটা সেটাকে আপনি কি করবেন? নাম্বার অফ অ্যাভোগাড্রো দিয়ে ভাগ দিয়ে দিবেন। এই যে ভর সংখ্যা মনে রাখার যে বিষয়গুলো, এগুলো মনে রাখার জন্য খুব ইজি কিন্তু ট্রিক্স রয়েছে। আপনার যদি মনে না থাকে তাহলে আমাদের প্লেলিস্টে কিন্তু বেসিক কেমিস্ট্রি নামক একটা প্লেলিস্ট রয়েছে, আপনি সেখান থেকে কিন্তু আমাদের এই যে পারমাণবিক ভর এবং যোজনী মনে রাখার যে বিষয়টা, সেটা কিন্তু আপনি সেখান থেকে খুব ইজি ওয়েতে শিখে নিতে পারবেন। এখন আমরা যদি এখানে একটি পরমাণুর ভর নির্ণয় করার চেষ্টা করি, তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশনটা করি, তাহলে যেটা পাবো 23 ডিভাইডেশন বাই হচ্ছে 6.023 এক্সপি হচ্ছে 23, এখানে যে মানটা পাওয়া যায় সেই মানটা হচ্ছে প্রায় 3.819 ইন্টু 10^-23 এইরকম মান পাওয়া যায়। আপনি যদি ক্যালসিয়ামটা নির্ণয় করেন তাহলে যে মানটা পাওয়া যাবে সেটা হচ্ছে 40 ডিভাইডেশন বাই হচ্ছে 6.023 এক্সপি 23। তাহলে এখান থেকে যে মানটা পাওয়া যায় সে মানটা হচ্ছে 6.641 ইন্টু 10^-23। আপনি এখন যে কোনো মৌলের একটি পরমাণু, আমি মনে করলাম যে আমি সোডিয়ামের পরমাণু নিলাম, তাহলে সোডিয়ামের একটি পরমাণুর ভর আমি উপরে বসাবো। আমি যদি সেটা বসাই তাহলে এটা ক্যালকুলেশন করে যে মানটা পাবো একটু লক্ষ্য করি, মানটা পেলাম হচ্ছে 3.819 ইন্টু 10^-23। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটাই কিন্তু আমার আনসার। তাহলে আমি উপরে পেলাম হচ্ছে 3.819 এক্সপি মাইনাস 23। এটা কিন্তু আমরা আসলে ব্র্যাকেট দিয়ে করবো না, কিন্তু আমাদের আনসার ভুল হওয়ার চান্স রয়েছে। আপনি ব্র্যাকেট দিয়ে করার চেষ্টা করবেন। তাহলে এটা আমরা যেটা পাই সেটা হচ্ছে ডিভাইডেশন বাই কত ছিল? 1.66 এক্সপি মাইনাস 24। তাহলে আমরা এখান থেকে যে মানটা পেলাম সেই মানটা হচ্ছে 23 বা 23 পাইলাম। সো আমরা বলতে পারি এভাবেই কিন্তু আসলে কার্বন স্কেল দিয়ে ম্যাথ আমাদেরকে দেওয়া হবে, আমরা কিন্তু এখান থেকে নির্ণয় করতে পারবো। এখান থেকে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিচের যে মানটা পাওয়া যায় সেই মানটা কিন্তু ফিক্সড মান। সে মানটা কত? সে মানটা হচ্ছে 1.66 ইন্টু 10^-24। আমরা এটা দিয়ে জাস্ট একটি পরমাণুর ভর আমাদেরকে দেওয়া হবে, সেটা দিয়ে জাস্ট ভাগ করে দিলে কিন্তু আমরা কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর বা মৌলের যে পারমাণবিক ভর সেটা কিন্তু নির্ণয় করতে পারবো।
আমরা এখন আমাদের কোশ্চিন যে 7 সেটা সলিউশন করার চেষ্টা করব। সেটা হচ্ছে গড়াপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কিত। মানে আপনাকে যে মোলের শতকরা পরিমাণ আপনাকে দেওয়া থাকবে সেখান থেকে গড়াপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে, অথবা আপনাকে দেওয়া হতে পারে যে গড়াপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া রয়েছে সেখান থেকে শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমি মনে করলাম যে আমার কাছে রয়েছে হচ্ছে, আমাকে কোশ্চিনে দেওয়া হচ্ছে ক্লোরিন 35 এবং এটা পরিমাণে রয়েছে হচ্ছে প্রকৃতিতে 75%, এবং একটা রয়েছে ক্লোরিন 37 যেটা প্রকৃতিতে রয়েছে হচ্ছে 25%। তাহলে এখান থেকে যদি আমাকে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হয় সেটা আমি কেমনে করব? তাহলে এটা করার ক্ষেত্রে আমি বলবো যে গড় আপেক্ষিক যে পারমাণবিক ভরের একটা সূত্র ছিল, সেই সূত্রটা হচ্ছে পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু, আমরা জানি যে যে আইসোটোপ রয়েছে সেই আইসোটোপের ভরের সাথে আমরা যার শতকরা পরিমাণ রয়েছে সেটাতে গুণ দিব। তাহলে সেটা গুণ দিলে কত পাই? 35 ইন্টু কত? 75। তো তারপরে দিব আমরা হচ্ছে প্লাস, তারপর 37 এটা কত পার্সেন্টেজ প্রকৃতি রয়েছে? 25, এটা দিয়ে আমরা গুণ দিয়ে দিব। এটা কত পেলাম? 37, তাই না? ওকে, তাহলে 37 ইন্টু হচ্ছে 25, এটা যেহেতু শতকরা পরিমাণ ছিল তাই আমি এটারে 100 দিয়ে ভাগ দিব। তাহলে এবার একটু লক্ষ্য করি, গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতেছি। তাহলে এটা যদি আমি সোজাসুজি এখানে না গিয়ে সোজাসুজি নির্ণয় করার চেষ্টা করি, তাহলে এখান থেকে যে মানটা পাই সেটা একটু ক্যালকুলেশন করতে হবে আমাদেরকে। সেই মানটা হচ্ছে 35 ইন্টু হচ্ছে 75 ইজ ইকুয়াল টু, যে মানটা পাই 2625 পাই, প্লাস এটার যে মানটা পাই সেটা হচ্ছে 37 ইন্টু হচ্ছে 25, এখান থেকে পাই হচ্ছে 925 মান পাই, ডিভাইডেশন বাই কিন্তু কত হয়? 100। তাহলে এটা যদি আমি যোগ করে দিই 26 25, তাহলে আমরা এখান থেকে যে মানটা পাই সেটা হচ্ছে 3550, ডিভাইডেশন বাই হচ্ছে 100। তাহলে এখান থেকে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে 35.5। এটাই কিন্তু আমাদের সেই গড় আপেক্ষিক পারমাণবিক ভর। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এবং এখান থেকে আপনাকে একটু পেঁচিয়ে দিয়েও কোশ্চিন আসতে পারে, সেই কোশ্চিনটা কেমনে আসে সেটা একটু লক্ষ্য করি। আপনাকে দেওয়া হতে পারে, যেখানে আর পার্সেন্টেজ তারা দিল না, আপনাকে বললো যে আপনি পার্সেন্টেজ বের করে দেখান। এটা দেওয়া আছে, মনে করুন যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, যেটার মান আমরা দেখলাম সেটা কত? 35.5। তা আপনাকে এখন হচ্ছে শতকরা পরিমাণ নির্ণয়ের কথা বলা হবে। তাহলে এটা আমরা একটু কেমনে করবো একটু লক্ষ্য করি। মনে করব যে ক্লোরিন যে 35 রয়েছে সেটা প্রকৃতি হচ্ছে x% রয়েছে, এবং ক্লোরিন যেটা হচ্ছে 37 সেটা রয়েছে হচ্ছে, মনে করি যে টোটাল পার্সেন্টেজ মানে কি? তাহলে 100, যেহেতু একটা x রয়েছে দুইটার যোগ করেই তো আপনার 100 হবে। তাহলে একটার x থাকলে পরেরটা কি হবে? 100 মাইনাস x হবে, এত পার্সেন্টেজ রয়েছে। এখন আমরা জাস্ট সূত্রে ফেলাই দিব। তাহলে সূত্রে যদি ফেলাই দিই, আমাদের সূত্রটা কি জানা ছিল? আমাদের জানা ছিল হচ্ছে গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইজ ইকুয়াল টু, আমরা জানি হচ্ছে যে আইসোটোপ থাকে সেই আইসোটোপের ভরের সাথে শতকরা পরিমাণ গুণ দিতে হয়। তাহলে আমরা পাই যে 35 ইন্টু হচ্ছে x প্লাস আমরা 37 ইন্টু এটা পাই, তাহলে 37 ইন্টু পাই হচ্ছে 100 মাইনাস x। তাহলে এটা যেহেতু শতকরা পরিমাণে ছিল তাই আমরা 100 দিয়ে এটাকে ভাগ দিব। তাহলে আমরা কিন্তু গড় আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু আমাদের দেওয়া রয়েছে 35.5। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাই 35x প্লাস 3700 মাইনাস 37x। তাহলে এখান থেকে 100 ছিল, 100 দিয়ে আমরা ভাগ করে দিলাম। তাহলে আলটিমেটলি যে মানটা পাই সেটা হচ্ছে 3550, আমি জাস্ট 100 সাথে গুণ করে দিলাম। তাহলে এখান থেকে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে 3700 মাইনাস 26x। তাহলে এখান থেকে আমি জাস্ট x এর মান বের করব। তাহলে x এর মান যদি বের করি 3700 মাইনাস 3550 ডিভাইডেশন বাই 2, তাহলে এখান থেকে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রায় 150 পাওয়া যায়, এবং এই 150 2 দিয়ে ভাগ করলে কত পাই? 75 পাই। তাহলে আমরা দেখলাম যে x এর যে পরিমাণটা ছিল সেই পরিমাণটা কিন্তু 75% ছিল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে 75% ছিল। তাহলে এটা কত থাকবে? 100 মাইনাস 75। তাহলে এখান থেকে আমরা কত পাই? এটা 25% পাই। আমরা এখন আমাদের নেক্সট কোশ্চেন সলভ করব, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8, 9 এবং 10। প্রথমে আমি সলভ করব হচ্ছে কোশ্চেন নাম্বার 8। তো 8 নম্বর কোশ্চেনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে x একটি পরমাণু যেটির ভর দেওয়া রয়েছে প্রোটন প্লাস নিউট্রন ইজ ইকুয়াল টু, আমরা জানি ভর, যেটার পরিমাণ হচ্ছে 5.357 ইন্টু 10 পাওয়ার মাইনাস 23 গ্রাম। তো এখান থেকে আমাকে বলা হচ্ছে যে এখানে নিউট্রনের পরিমাণ দেওয়া আছে 17, তাহলে প্রোটনের সংখ্যা আসলে কটা হতে পারে? তাহলে এই ম্যাথটা আমরা একটু করব। একটা প্রোটনের আসলে অরিজিনাল ভর কত হয় সেটা একটু আমাদের মাথায় রাখতে হবে, এবং একটা নিউট্রনের অরিজিনাল ভর কত হয় সেটা একটু আমাদের মাথায় রাখতে হবে।
তাহলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। প্রোটনের যেহেতু সংখ্যা বের করতে বলা হয়েছে, আমরা প্রোটনের সংখ্যা এখন বের করার চেষ্টা করব। মনে করি যে এই যে এক্স পরমাণু ছিল সেখানে প্রোটনের সংখ্যা ছিল এক্সটি। আমরা জানি যে একটি প্রোটনের ভর ইজ ইকুয়াল টু জানি 1.673 ইন্টু 10 পাওয়ার মাইনাস হচ্ছে 24 গ্রাম। অতএব এক্সটি প্রোটনের ভর আসলে কত হবে? এক্সটি প্রোটনের ভর যেটা হবে সেটা হচ্ছে 1.673 ইন্টু 10 পাওয়ার মাইনাস 24 ইন্টু হচ্ছে এক্স এত গ্রাম। আমাদের এখানে নিউটনের ভরটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। অনেক সময় আপনাকে নিউটনের ভর দেওয়াও থাকতে পারে, অথবা কোশ্চিনটা যদি একটু ভেতর থেকে করে মানে হার্ড করার চেষ্টা করে, তাহলে কিন্তু আপনাকে নিউটনের ভরটা আপনাকে দেওয়া থাকবে না, তখন এটা আপনাকে মাথায় রেখে কাজটা করতে হবে। তাহলে নিউটনের ভরটা কত ধরবো আমরা কিন্তু জানি যে একটি নিউটনের ভর ইজ ইকুয়াল টু 1.675 ইন্টু 10 পাওয়ার মাইনাস 24 গ্রাম। অতএব আমরা এখানে নিউটনের সঙ্গে কটা দেওয়া রয়েছে? 17টি না? তাহলে 17টি নিউটনের ভর যেটা হবে সেটা হচ্ছে 1.675 ইন্টু 10 পাওয়ার মাইনাস 24। কতটি রয়েছে? 17টি। তাহলে 17 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেবো। এখন আমরা জানি যে শর্ত মতে আমরা কি জানি? প্রোটন প্লাস নিউট্রন ইজ ইকুয়াল টু কি? পারমাণবিক, সেটার পারমাণবিক ভর। তো তাহলে পারমাণবিক ভর কত ছিল? 5.357 ইন্টু 10 পাওয়ার মাইনাস কত? 23। তাহলে এখান থেকে আমি কিসের মান বের করবো? সেখান থেকে আসলে সবগুলোর যদি আমরা মানগুলো বসাই দিই তাহলে কিন্তু প্রোটনের মান আমরা বের করতে পারবো। যেমন হচ্ছে আমরা প্রোটন কত পেয়েছিলাম, এখানে টোটাল প্রোটন ছিল এত, ভর কত? এত। তাহলে 1.673 ইন্টু 10 পাওয়ার মাইনাস হচ্ছে 24x প্লাস আপনি নিউটনের ভর কত পেয়েছিলেন? নিউটনের ভর কিন্তু আপনি এটা পেয়েছিলেন। আমি এটাকে ক্যালকুলেশন করে মানটা বসাই দিতে চাচ্ছি। 1.675 xp মাইনাস 24 ইন্টু এখানে কতটা রয়েছে? 17টা রয়েছে না? ওকে, তাহলে এখান থেকে আমি যে মানটা পাই সেটা হচ্ছে 2.847 ইন্টু 10 পাওয়ার মাইনাস 23। এই মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যে মানটা ছিল আমরা সেটা বসাবো 5.357 ইন্টু 10 পাওয়ার মাইনাস 23। তাহলে এখান থেকে যে মানটা বের করবো সেটা হচ্ছে এক্স এর মান বের করবো। তাহলে নর্মালি এটা আমি পাঠাই দিই 1.673 ইন্টু 10 পাওয়ার মাইনাস 24 এত এক্স ইজ ইকুয়াল টু আমরা যেটা পাচ্ছি 5.357 ইন্টু 10 পাওয়ার মাইনাস 23 মাইনাস আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2.847 ইন্টু 10 পাওয়ার মাইনাস 23। তাহলে এখান থেকে যে ক্যালকুলেশন করে যে মানটা পাওয়া যায় এখান থেকে জাস্ট আমরা হচ্ছে এক্স এর মানটা বের করবো। তাহলে এখান থেকে যে মানটা পাচ্ছি সেটার মান কত? সেটার মান হচ্ছে 5.357 xp মাইনাস 23। তাহলে এখান থেকে যে মানটা পাওয়া যায় সেই মানটা হচ্ছে 2.509 ইন্টু 10 পাওয়ার মাইনাস 23। ওকে, এবার এখানে আমাদের কত ছিল সেটা আমরা নিচে দিব। সেটা ছিল আমাদের 1.673 ইন্টু 10 পাওয়ার মাইনাস 24। অতএব আমরা এখান থেকে এক্স এর মান কিন্তু পেয়ে যাবো। তাহলে এক্স এর মানটা যদি আমরা বের করার চেষ্টা করি সেটা কত হবে? 15 পাই। তাহলে এখান থেকে 15 যেহেতু পাই সেক্ষেত্রে 15 প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট আসলে কোন মৌলটা সেটা কিন্তু আমরা বুঝে যাব। যে 15 যেটা থাকে সেটা কিন্তু আসলে ফসফরাস। সেই মৌলটা কি? আপনাকে কিন্তু অনেক সময় বলবে যে সেই মৌলটা কি আইডেন্টিফাই করে আপনি দেখান যে আসলে সেই মৌলটা কি হতে পারে। তখন আপনি বলবেন যে প্রোটন সংখ্যা বের করার পর আমরা ফাইনাল হতে পারবো যে যেহেতু প্রোটন সংখ্যা হচ্ছে 15টা তাহলে এটা আসলে কি ছিল? ফসফরাস ছিল। এই ধরনের কোশ্চেনগুলো আপনাকে দেওয়া হতে পারে। যেভাবে দেওয়া হোক না কেন আপনি বিষয়টা পারবেন আমি আশা করতেছি। আমরা এখন সলভ করবো হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 9 এবং কোশ্চেন নাম্বার 10। 9 নম্বর কোশ্চেনটা কিন্তু আমাদের বোর্ড এক্সামে অনেক বেশি এসে থাকে, এমনকি এমসিকিউ তো পর্যন্ত এসে থাকে। তাহলে আমাদের যদি সিকিউতে এটা আসে তাহলে এটা আমরা কেমনে সলভ করব একটু লক্ষ্য করি। আমাদেরকে প্রাথমিক অবস্থায় এটার ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে পটাশিয়াম হচ্ছে 19, এটার ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d0। তাহলে আমরা যদি একটা বিষয় একটু লক্ষ্য করি যে 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ আসলে কয়টা ইলেকট্রন থাকতে পারে। আমরা জানি 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 18টি, কিন্তু আমার কিন্তু 3 নম্বর কক্ষপথ কিন্তু এখানে শেষ হয় নাই। তাহলে 3 নম্বর কক্ষপথ কি শেষ হয়েছে? 3 নম্বর কক্ষপথে আসলে এখানে কটা ইলেকট্রন ঢুকছে? আমরা দেখতে পাচ্ছি এখানে 8টা ইলেকট্রন ঢুকছে। তাহলে 3 নম্বর কক্ষপথে কিন্তু আরো 10টা ইলেকট্রন কিন্তু জায়গা নিতে পারবে। কিন্তু আমাদের কি 3 নম্বর কক্ষপথে আর ইলেকট্রনটা ঢুকছে? 19 নম্বর ইলেকট্রনটা কিন্তু আর 3 নম্বর কক্ষপথে না ঢুকে
এই যে 4 নম্বর কক্ষপথে ঢুকে গেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে যে টয়েস এন স্কোয়ার যে সূত্র থাকে, এই সূত্র অনুযায়ী যে ইলেকট্রন প্রবেশের বিষয়টা ছিল এভাবে কিন্তু প্রবেশ করে নাই। এই জন্য এখানে বলা হইলো যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে টয়েস এন স্কোয়ার যে সূত্র রয়েছে সেটা কিন্তু ব্যতিক্রম হয়েছে। আশা করি আমরা একটা বিষয়টা বুঝতে পেরেছি। আমরা যদি এখানে আরেকটা উদাহরণ দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে ক্যালসিয়ামের ক্ষেত্রে। আপনি মনে করেন ক্যালসিয়াম হচ্ছে 20, তাহলে আপনি পাবেন 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কিন্তু 0, মানে 3 নম্বর কক্ষপথে আপনার ইলেকট্রন ঢুকে নাই, সেজন্য আমি এখানে 0 রাখছি আলোচনার সুবিধার্থে। এবার একটা বিষয় একটু লক্ষ্য করেন, আপনি যদি আবার টয়েস এন স্কয়ার সূত্র দেন তাহলে আপনি বুঝতেই পারছেন যে এখানে কত নম্বর কক্ষপথ রয়েছে, 3 নম্বর শেষ কক্ষপথ না? তাহলে এখান থেকে আপনি পাচ্ছেন হচ্ছে 18টা ইলেকট্রন। তাহলে 3 নম্বর কক্ষপথে কি আপনার হচ্ছে 18টা ইলেকট্রন ঢুকছে? এই যে লক্ষ্য করেন, এখানে 8টা ইলেকট্রন রয়েছে এবং এখানে হচ্ছে 0টা ইলেকট্রন রয়েছে। তাহলে আলটিমেটলি কত পাচ্ছেন? 8টা ইলেকট্রন পাচ্ছেন। তাহলে আপনার 3 নম্বর কক্ষপথে কিন্তু আরো জায়গা রয়েছে, জায়গা থাকা সত্ত্বেও কিন্তু আপনার 3 নম্বর কক্ষপথে ইলেকট্রন ঢুকে নাই। এজন্যই বলা হচ্ছে যে যে পটাশিয়াম ক্যালসিয়াম এদের ইলেকট্রন বিন্যাসটা টয়েস এন স্কয়ার সূত্রের ব্যতিক্রম হয়েছে। তাহলে ব্যতিক্রম হয়ে আসলে কোথায় গেছে এটা, বা আসলে এটা কি নিয়ম মানছে বা কি মানছে? আমরা জানি যেটা আসলে আউফবাউ নীতি যে ছিল সেই নীতিটা মানছে। আউফবাউ নীতি সম্বন্ধে আপনি ভালো মতো জানতে চাইলে অবশ্যই আমাদের বেসিক ক্লাসটি করে নেবেন। তো আউফবাউ নীতির সম্বন্ধে আমরা জানি যে এখান থেকে আসলে শক্তি নির্ণয়ের একটা সূত্র রয়েছে, যেটা n+l থেকে করা যায়। যে শক্তি যার কম হয় সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে, আর শক্তি যার বেশি হয় সেখানে পরে ইলেকট্রন প্রবেশ করে। তো আপনি যদি এখানে সেটাই করেন তাহলে বুঝতে পারবেন যে 4 + 0 = হচ্ছে 4, এটার ক্ষেত্রে হচ্ছে 3 প্লাস কত 3 + 2 = 5। যেহেতু এই 3d শক্তি বেশি এবং 4s এর শক্তি কম, শক্তি বেশি তাই এখানে ইলেকট্রন প্রবেশ করেনি, আর এটা শক্তি কম তাই 4s আগে ইলেকট্রন প্রবেশ করেছে। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি। আমরা এখন দেখব হচ্ছে আইসোটোপের ব্যবহার। আসলে আইসোটোপের ব্যবহারটা মানুষের জন্য কতটুকু উপকারী। আইসোটোপের ব্যবহারকে যদি আমি দুই ভাগে ভাগ করি, মানে মেইনলি হচ্ছে দুইটা উপায়ে কিন্তু আমাদের পরীক্ষা আসে। তাহলে যেটা 1 নাম্বার আসে সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আসে। কোন ক্ষেত্রে? চিকিৎসা ক্ষেত্রে। তাহলে চিকিৎসা ক্ষেত্রে আসলে কি আসে? আমরা জানি যে এখান থেকে আসে যে টেকনেশিয়াম যে 99 রয়েছে সেটা আসে একটা, এবং এখান থেকে আরেকটা আসে হচ্ছে কোবাল্ট 60, এটা আসে, এবং আয়োডিন যে 131 রয়েছে সেটাও আসে, এবং ফসফরাস যে 32 রয়েছে সেটাও পরীক্ষা আসে, এবং ইরিডিয়ামের যে ব্যাপারটা সেটাও কিন্তু পরীক্ষা আসে। তাহলে চিকিৎসা ক্ষেত্রে আসলে আইসোটোপের যে ব্যবহারটা সেটা আসলে কেমন। এখন আমরা দেখবো হচ্ছে টেকনেশিয়াম 99 চিকিৎসা ক্ষেত্রে আসলে কেমন ব্যবহার করা হয়। আমরা জানি যে আইসোটোপ ব্যবহার করে কিন্তু রোগাক্রান্ত যে স্থান রয়েছে আমাদের শরীরে সেটাকে কিন্তু আইডেন্টিফাই করা যায়। টেকনেশিয়াম 99 এর দ্রবণকে নর্মালি হচ্ছে সিরিঞ্জের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করে দেওয়া হয়, এবং এই টেকনেশিয়াম 99 যে রোগাক্রান্ত স্থান রয়েছে সেখানে গিয়ে জমা হয়ে সেখানে গিয়ে কিন্তু সেটা গামা রশ্মিকরণ করে, এবং গামা রশ্মি শনাক্তকারী যদি কোনো ক্যামেরা সেখানে দেওয়া হয় তাহলে কিন্তু সেই ক্যামেরা দিয়ে আমরা ওই স্থানের বা ওই রোগাক্রান্ত স্থানের কিন্তু আমরা ছবি তুলতে পারবো, এবং সেটা অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো যে আসলে সেই অঙ্গটা সঠিক আছে নাকি অ্যাবনর্মাল রয়েছে। তো এটা লাইফ টাইম হচ্ছে 6 আওয়ার। আমরা এখন দেখবো কোবাল্ট 60 চিকিৎসা ক্ষেত্রে কেমনে ব্যবহার করা হয়। আমরা জানি যে কোবাল্ট 60 কিন্তু আসলে টিউমারের শনাক্তকরণ এবং সেটাকে আর কি নিরাময় করতে ব্যবহার হয়। আমরা জানি কোবাল্ট 60 থেকে আসলে গামা রশ্মিকরণ হয়, যেটা কিন্তু সেই ক্যান্সার সেলকে ধ্বংস করতে বা টিউমার কোষকে ধ্বংস করতে সহায়তা করে। এখন আমরা দেখবো হচ্ছে আয়োডিন 131। আয়োডিন 131টা আসলে কেমনে ব্যবহার করা হয়। আমরা জানি যেসব রোগীর আসলে থাইরয়েড ক্যান্সার হয় তাদেরকে আয়োডিন 131 এর দ্রবণ পান করানো হয়, এবং এই আয়োডিন 131 থেকে বিটা রশ্মিকরণ করে, এবং সেই বিটা রশ্মিটাই মেইনলি থাইরয়েড ক্যান্সারের সেলকে ড্যামেজ করতে সহায়তা করে। ফসফরাস 32, আমরা জানি যে ফসফরাস 32 হচ্ছে লিউকেমিয়া ক্যান্সারে এটা ব্যবহার করা হয়, এবং যে ইরিডিয়াম রয়েছে কারো যদি আসলে ব্রেন ক্যান্সার হয় এই ব্রেন ক্যান্সারের ট্রিটমেন্টের ক্ষেত্রে মেইনলি ইরিডিয়াম ব্যবহার করা হয়। এখন আমরা দেখব হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আইসোটোপের আসলে ব্যবহারটা কি রকম। আমরা যদি বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আইসোটোপের ব্যবহারটা দেখি তাহলে আমাদের ক্ষেত্রে ইউরেনিয়াম সম্বন্ধে জানতে হবে। আমরা জানি যে ইউরেনিয়াম যে 92 রয়েছে এটার কিন্তু দুইটি আইসোটোপ রয়েছে। একটি আইসোটোপ হচ্ছে 235 এবং অপর একটি আইসোটোপ হচ্ছে 238। এই ইউরেনিয়াম 235 কে যখন আমরা হচ্ছে নিউট্রন দিয়ে আঘাত করব, যে নিউট্রনটা প্রায় 8 মেগা ইলেকট্রোভোল্ট শক্তিতে গিয়ে আঘাত করা হবে, এই নিউট্রনটা দিয়ে যখন আমরা ইউরেনিয়ামকে আঘাত করি এই ইউরেনিয়ামের নিউক্লিয়াস কিন্তু ভেঙে যায়, ভেঙে গিয়ে দুইটি নিউক্লিয়াস তৈরি করে। একটি হচ্ছে ক্রিপ্টন
36 এবং 92 প্লাস আরেকটি তৈরি করা হচ্ছে বেরিয়াম, যেটা হচ্ছে 141 আর হচ্ছে 56, এবং এখান থেকে আসলে 3টা নিউট্রন বের হয় এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়, যে শক্তির মানটা আমরা বলতে পারি যে 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি তৈরি হয়। এখান থেকে আসলে বিদ্যুৎ কেমনে তৈরি হয় এই কৌশলটা যদি আমি আপনাকে বলি, তাহলে আমি বলবো যে নর্মালি যে পারমাণবিক বিদ্যুৎ চুল্লি রয়েছে সেখানে এই বিক্রিয়াটা দেওয়া হয় এবং এই বিক্রিয়া থেকে যে তাপটা উৎপাদিত হয় সেই তাপ দিয়ে একটা বড় একটি ট্যাঙ্ক রয়েছে, সেখানে একটা ট্যাঙ্ক থাকে, যে ট্যাঙ্কের মধ্যে আসলে পানি থাকে, সেই পানিটাকে উত্তপ্ত করে জলীয় বাষ্পে রূপান্তর করা হয় এবং সেই জলীয় বাষ্পকে একটা পাইপের মধ্য দিয়ে দূরবর্তী একটা স্থানে নেওয়া হয় এবং সেখানে গিয়ে টারবাইন ঘুরিয়ে কিন্তু গতিশক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে কনভার্ট করা হয়। আশা করি আমাদের আলোচনাটা আপনারা বুঝতে পেরেছেন। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।